আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। হেডফোন ব্যবহার বাধ্যতামূলক। অশ্রী সুন্দরী, অশ্রী বিদুষী। বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে অশ্রীর জীবনে বেশ কিছু পরিবর্তন এলো। বাড়ির মানুষেরা বড় অদ্ভুত। সেই বিশাল বাড়ির বন্ধ দরজার পেছনে লুকোনো বাক্সে নাকি ঘুমিয়ে আছেন এক গ্রীক ঈশ্বরী। তাকে নাকি ঘুম থেকে তোলা বারণ। এদিকে বাড়িতে একদিন হঠাৎই অচেনা এক তন্নি যুবতী ইরাকে নিয়ে হাজির হলো বরের ইমিত। এসব কি ঘটে চলেছে অশ্রীর জীবনে? রিমিত কি সত্যি কিছু করছে ইরার সঙ্গে, নাকি সবই অশ্রীর মনের ভুল? অশ্রী কি ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগাতে বাধ্য হবে? এই গল্পের সম্পূর্ণ স্বাদ নিতে হেডফোন ব্যবহার বাধ্যতামূলক। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। আপনারা যারা 19-20 সানন্দা রবিবার্ষিকীয় বা আনন্দমেলায় উল্লাস দাসের লেখা পড়েছেন, পরিচিত আছেন এই মানুষটির কলমের সঙ্গে। উল্লাস আমাদের প্রিয় চ্যানেল 9F10 এর কর্ণধারও বটে। আর আমি ব্রতদীপ। আমার সঙ্গে আজকে আপনারা শুনছেন কর্নেল খ্যাত অভিনেতা, গায়ক ও লেখক রাজা ভট্টাচার্যের কণ্ঠে উল্লাস দাসের লেখা এক টানটান উত্তেজনার গল্প, ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। আর হ্যাঁ, লেখক তার আজকের গল্পটি আমাদের সকলের প্রিয় লেখক শ্রী সৈকত মুখার্জিকে উৎসর্গ করলেন। একটা জরুরি তথ্য। গল্পের পিছনের গল্প ও অন্যান্য ইন্টারেস্টিং আলোচনা না শুনতে চাইলে 4 মিনিট 45 সেকেন্ডে চলে যেতে পারেন। প্রতিটি গল্পের পেছনে থাকে আরেকটি গল্প। আজকে আমাদের সঙ্গে আছেন লেখক উল্লাস দাস, যিনি নিজের মুখে আমাদের সাথে শেয়ার করবেন গল্পের পিছনের গল্পটি। 9F10.com এক্সক্লুসিভ। নমস্কার বন্ধুরা, আমি উল্লাস, 9F10.com এর স্রষ্টা। 50,000 সাবস্ক্রাইবারের জন্য তোমাদের ভালোবাসা আর ধন্যবাদ। আশা করি কাল ভৈরবের ঘাট আর রূপনগরের পিসাচিনী 2023-এর সেরা গিফট তোমাদের জন্য। তো সেই ট্রেন্ড বজায় রেখে আজকের গল্পটিও আশা করব তোমাদের মনে একটা জায়গা করে নিতে পারবে। আর হ্যাঁ, সৈকত স্যারকে আজকের গল্পটি উৎসর্গ করলাম। বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না সম্পর্ক, ঈর্ষা, ভালোবাসা, গ্রিক মাইথোলজি আর মানুষের মনের সূক্ষ্ম টানাপোড়েন নিয়ে লেখা আজকের ডার্ক থ্রিলারটি কেমন লাগলো। ভালোবাসা, চিয়ার্স। উল্লাস দাসকে অসংখ্য ধন্যবাদ 9F10.com এর পাশে থাকার জন্য। একটি জরুরি ঘোষণা। 9F10.com এ পরিবেশিত গল্পগুলি সম্পূর্ণ কাল্পনিক। 9F10.com কোনো রকম বর্ণ, ধর্ম, জাতি, দেশ বা রাজনৈতিক মতাদর্শকে বা মানুষকে আঘাত করার বিপক্ষে এবং পশু হত্যা, ধূমপান, মাদক সেবন ও অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপকে সমর্থন করে না। গল্পে এরকম কোনো ঘটনার উল্লেখ থাকলে সেগুলিকে কেবল কাল্পনিক গল্পকথার আকারে উপভোগ করতে একান্ত অনুরোধ রইল। বাস্তবের সঙ্গে কোনো রকম কাকতালীয় ও অনাকাঙ্ক্ষিত মিল পাওয়া গেলে তার দায়ভার লেখক বা 9F10.com এর নয়। ভালোবাসা ও ধন্যবাদ। শুরু হচ্ছে উল্লাস দাসের লেখা এক টানটান উত্তেজনার গল্প, ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। কথাগুলো বলার সময়
তার কাঠির মতো মাংসবিহীন দুর্বল রুগ্ন হাতটা দিয়ে কমলিনী দেবী অশ্রির কবজির কাঁচটা শক্ত করে ধরেছিলেন। তার হাত কাঁপছিল না, তার পার্কিনসন্স ডিজিজ ছিল না, সম্ভবত উত্তেজনায় কাঁপছিল কমলিনী দেবীর হাত। ভীষণ দরকারে না পড়লে তাকে জাগাস না মা। জন্ম বা মৃত্যুর মতো সহজ, কিন্তু কিন্তু কঠিন কারণ ছাড়া ঈশ্বরীকে জাগালে খুব খারাপ ফল হয়। কোটরে ঢোকা দুই চোখে কেমন একটা আবছা হারিয়ে যাওয়া দৃষ্টিতে অশ্রীকে শেষবারের মতো দেখার চেষ্টা করতে করতে চলে গিয়েছিলেন কমলিনী দেবী, অশ্রীর শাশুড়ি। কথাগুলো বলার আগে তিনি কোনো অজানা কারণে রিমিতকে একটু ঘরের বাইরে গিয়ে দাঁড়াতে বলেছিলেন। মৃত্যুর ঠিক আগে কিভাবে যেন সবাই ঠিক বুঝতে পারে সময় হয়েছে, অন্তত অশ্রী এরকমই মনে করে। যেটুকু হিসেব করা গিয়েছিল, কমপক্ষে 87 বা 88 বছর বয়স হওয়ার কথা কমলিনী দেবীর। প্রায় 1 মাস শয্যাশায়ী ছিলেন তিনি চলে যাওয়ার আগে। বার্ধক্যের কারণে দুর্বল তো ছিলেনই, তার উপরে আবার কুকুরের কামড়। এখনকার কামড় না, বহু বছর আগের কামড়। অশ্রী জানে না কি করে এতদিন পর এসব ফিরে আসে। অশ্রী ডাক্তার নয়, এসব জটিল ব্যাপার বোঝার ওর কোনো ইচ্ছে বা অভিপ্রায়ও নেই। জলতেষ্টা আর তার ভয় দুটো জিনিস কি করে একসঙ্গে হতে পারে বোঝার সামান্য চেষ্টা করলেও অশ্রীর কেমন পাগল পাগল লাগে। এসব চিন্তা ভাবনা থেকে সে চেষ্টা করে যথাসম্ভব দূরে থাকতে। লিজার চিৎকারে সম্বিত ফিরল অশ্রীর। কোন রকমে দুহাত দিয়ে ব্রায়ের হুকটা খুলে নিপুণ খেলোয়াড়ের মতো ব্লাউজের ভিতরে দিয়ে হাত ঢুকিয়ে নিমেষে সে টেনে বের করে আনে স্তিমিত রঙের বহু ব্যবহৃত ব্রাটা এবং ছুঁড়ে দেয় কাপড় ধোয়ার বালতিতে। স্ত্রী হওয়ার পর থেকেই এইসব ন্যাকামো আর নিতে পারছে না অশ্রী। খালি মনে হয় ওর ছাতির উপরে কোনো দানবের মতো ঐরাবত এক পা রেখে বিশ্রাম নিচ্ছে। চোখে মুখে দ্রুত জলের ঝাপটা দিয়ে ও বাথরুম থেকে বেরিয়ে এলো। একে সিজারিয়ানের জ্বালা, তার উপরে শুধু স্ত্রীকে সামলানোই নয়, সঙ্গে আছে এই লিজাকে দুবেলা খাওয়ানো। একার পক্ষে সব সামলানো দিনকে দিন অসম্ভব হয়ে উঠছে অশ্রীর পক্ষে। রিমিত দিব্যি আছে, মাসের মধ্যে 1 সপ্তাহ তো কেটে যায় অফিস ট্যুরে, বাকি দিনগুলো কাটে অফিস করে, পাড়ার ক্যারাম পিটিয়ে, লিজাকে ছড়িয়ে। ঘরে থাকে শুধু খাওয়ার বা শোয়ার সময়টুকুই। স্ত্রী আসার পরে বাচ্চাটাকে মাঝে মাঝে একটু আদর করে। ছুটি বলতে 1 সপ্তাহের নিয়েছিল। ব্যবসা আর কাজের লোকের প্রসঙ্গ তো তোলাই বারণ, অশ্রীর জন্য নাকি কেউই টেকে না। বিয়ের 2 বছরে 4 বার কাজের লোক বদল, তারপর গত 3 বছরে আর নতুন করে কাউকে রাখাই যায়নি। অশ্রী জানে সব শালি চোর, ঠিক মাছ, মটন, পনির আঁচলে পাকিয়ে সরাতে থাকে, দামি চামচ, কাপ এসব কমতে থাকে। রিমিতকে অবশ্য এসবের কিছুই বোঝানো যায় না। ও বলে ওসব একটু আধটু হয়, এই নিয়ে এত মাথা ঘামানোর মতো কিছু নেই। ছোট ছোট চুরি করতে না দিলে কাজের লোক টিকবে কেন? লিজার বাটিতে কিছু মাংসের টুকরো দিতে দিতে হাত দিয়ে কপালের চুল সরায় অশ্রী। এসিটা চলছে, তবু ওর কপাল থেকে 1 বিন্দু ঘাম ঝরে পড়ে লিজার বাটিতে।
মাংসের সঙ্গে মনিবের গায়ের ঘামের নুনটুকুও পরিপাটি করে খেয়ে নিচ্ছে এই 4 পেয়ে জিভটা। সারাদিন খালি জিভ বের করে হাঁপাতে থাকে। মাঝে মাঝে পিছনের বাগানে বেড়াল দেখলে চেন ধরে খুব টানাটানি করে আর তারস্বরে ডাকে। রিমিতকে অনেকদিন ধরে বলছে অস্ত্রী এবার এটা বিদেয় করা উচিত, কিন্তু রিমিত তো রিমিতই, অস্ত্রীর কথা শুনলে চলবে কেন? ইংরেজিতে একটা কথা আছে, অ্যাপল অফ দ্য আই। রিমিত কমলিনী দেবীর কাছে শুধু আপেল নয়, একেবারে আপেল পাই। আগলে আগলে সোনার চামচ মুখে গুঁজে বড় করেছেন রিমিতকে তিনি। দামি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছেলে বিটেক করেছে, কিন্তু লাভ কি হলো? সেই তো সেলসের চাকরি, হোক না সফটওয়্যার, দিনের শেষে তো ছোট কোম্পানি সেলসম্যান। তবে সম্পত্তি ভালোই, জমি জমা, সোনা, ব্যাংক ব্যালেন্স এসব লগ্নি হিসেবে কাজে লাগিয়ে পাত্রিচাইয়ের বাজারে শিক্ষিত পিছুটানহীন ডানা কাটা পরি খুঁজতে নেমেছিলেন কমলিনী দেবী তার রাজপুত্রের জন্য। প্রেসিডেন্সি থেকে ইংরেজি অনার্স অস্ত্রী শুধু ক্লাস 8-এর মধ্যে 5টা লাভ লেটার পেয়েছিল। ক্লাস 10-এ ওঠার পর সংখ্যাটা 150 পেরোতে ও গোনা ছেড়ে দিয়েছিল। তারপর সেই গাড়ি অ্যাক্সিডেন্ট, মা বাবার মৃত্যু, কপালের কাছে সেই তৃতীয় নেত্র মানে অদ্ভুত কাটা দাগটা, আর মামার বাড়ি থেকে বিয়ের পিঁড়ি পর্যন্ত বাকি জীবনটা কাটানো। রাতারাতি সবকিছু কেমন কেমন হঠাৎ করে মধ্যবিত্ত হয়ে গিয়েছিল স্ত্রীর জীবনে। বিয়ের এই 5-6 বছরে রিমিত একদিন 1 কাপ চা টুকু করে খাওয়ায়নি স্ত্রীকে। কমলিনী দেবীকে তো শুরুর দিকে ছেলের নখও কেটে দিতে দেখেছে স্ত্রী, এখন অবশ্য নিজেই কাটে। কথায় কথায় একদিন কমলিনী দেবী স্ত্রীকে বলেছিলেন তাঁর জীবনের একটা অভিশপ্ত অধ্যায়ের কথা। রিমিতের একটা বোন হয়েছিল, কিন্তু সে খুব ছোট থাকতেই হারিয়ে যায়, আর তখনই সৌমিত্র বাবু মানে স্ত্রীর শ্বশুরের স্ট্রোক হয়। সেই ঘটনার আঘাতে কমলিনী দেবী প্রায় উন্মাদ হয়ে যান কিছু মাসের জন্য। মানে সেভাবে বাহ্যিক কোনো অসঙ্গতি হয়তো ছিল না তার আচরণে, কিন্তু ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে কাটিয়ে দিতেন, আর আকাশ কুসুম চিন্তা আসতো তাঁর মনে। ডিপ্রেশনে ছিলেন প্রায় 3.5 বছর, আর তারপর থেকেই তিনি রিমিতকে আঁকড়ে কাটিয়ে দিয়েছেন বাকি জীবন। সহজ ভাষায় বলতে গেলে রিমিতের পরিবারের গল্পগুলো খুব অদ্ভুত। অশ্রীর নিজের জীবনটা চলেছিল স্বপ্নের মতো। সেখান থেকে বাবা মায়ের মৃত্যুর পর জীবনের নানান অদ্ভুত দিক সেই যে ওর পিছু নিয়েছে, এরকম একটা অদ্ভুত গল্পের বইয়ের মতো পরিবারে বিয়ে হয়ে যেন সেটারই 16 কলা পূর্ণ হয়েছে। শ্রী ওর মায়ের মতোই রূপ পেয়েছে। এই বয়সের বাচ্চাদের তুলনায় নাক বেশ ঠিক হলো, চোখ দুটো বড় বড়, হাসলে আবার 2 গালি টোল পড়ে, চোখের রংটা শাশুড়ির মতো কটা। স্ত্রীকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে রিমোট দিয়ে টিভিটা চালায় ও স্ত্রী। কি খেল দেখালেন নীলুবাবু, সাক্ষাৎ ফেলু মিত্তিরকে দেখলাম যেন চোখের সামনে। একটা গুপ্তধন নিয়ে সিনেমা হচ্ছে, হাসি পায় ও স্ত্রী। খেলার পরবর্তী অংশ বড় বাড়িতেই হবে। এসব কারুকার্য করা বাক্সগুলো, যেগুলো আজকালকার ট্রেজার হান্টিং ওয়েব সিরিজ বা সিনেমাগুলোয় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, এক পিস রয়েছে এই রায় পরিবারে। প্রায় 4 ফুট বাই 2 ফুট দৈর্ঘ্যে ও প্রস্থে 2 ফুট উচ্চতার বাক্সটা বাড়ির পুরনো জিনিস রাখার ঘরটায় আছে, কিন্তু ধন সম্পদের জায়গায় কাঁচকলা। ওতে নাকি ঈশ্বরী ঘুমিয়ে আছে। অশ্রী একজন অবিশ্বাসী, মানে অ্যাথেইস্ট, তবে একটু সুযোগ সন্ধানী অ্যাথেইস্ট। আসলে মানুষ সকলেই কি তাই নয়? বিপদে পড়লে বেশ মনে হয় একটা অদৃশ্য শক্তি থাকলে মন্দ কি, প্রার্থনা করে
কিছুটা শক্তি তো পাওয়া যায়, মনে একটু আশার আলো তো জাগে। আসলে বাবা মায়ের মৃত্যুর পর শ্রী কিন্তু বেশ আস্তিক হয়ে উঠেছিল। মামা বাড়িতে প্রায়ই মামির সঙ্গে পুজো দিত, শিখে নিয়েছিল নানান মন্ত্র আর উপাচার। কিন্তু এ রায়বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই রোজকার সাংসারিক কাজের চাপে ওর বয়স যেন প্রায় দ্বিগুণ গতিতে বাড়তে থাকে। শরীরের সামান্য মেদ জমলেও সৌন্দর্যটা অবশ্য রয়ে গেছে। লাগলে বলো। বাজারে বা রাস্তায় বেরোলে এখনো দু চারটে শারীরিক কটূক্তি কানে আসে অশ্রীর। যতক্ষণ অশ্রী তার মান সম্মান যেচে না লাগাচ্ছে কটূক্তিগুলো, আর যতক্ষণ সেই রকবাজ অসভ্যগুলো মুখেই জগৎ মারছে, মন ভালো রাখতে কটূক্তিগুলোকে শরীরের প্রশংসা হিসেবে কল্পনা করে নিলে একটু খুশি থাকা যায়। এমনিতেই মন খারাপ লাগার মতো বিষয়ের কি কিছু কমতি আছে অশ্রীর জীবনে? শ্রীর চুলে বিলি কাটতে কাটতে খুব জোরে নিঃশ্বাস ফেলে অশ্রী। কচি ঠোঁট দুটো থেকে বাম পাশের স্তনবৃন্তটি সরিয়ে স্ত্রীকে ঘুরিয়ে ধরে মুখে তুলে দেয় ডান পাশের বৃন্তটি। ছেলেবেলায় কোনো একটা বইতে পড়েছিল অশ্রী, জীবনে যেমন সমতা রাখা জরুরি, শরীরের ঠিক তেমনই একটা ব্যালেন্স থাকা খুব দরকার। ক্লাস 7-এ থাকতেই তাই নিজেকে সব্যসাচীর মতো গড়ে তুলেছিল অশ্রী। সে ডান এবং বাম দুই হাতে লিখতে পারে সমান দ্রুততায়। যেমন সুন্দর গান করতে পারে, ঠিক তেমনি আবার কবিতা লিখতে বা নাচেও সে পড়বে। আর এই পরিবারের হয়ে সংসার করতে করতে ওর সমস্ত গুণ, সমস্ত প্রতিভা কিভাবে আস্তে আস্তে চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার বয়সে অশ্রী স্বপ্ন দেখত, পাখির মতো উড়ে যাওয়ার স্বপ্ন। সমস্ত লাভ লেটারগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে মনের কোনায় একটা সুপ্ত বাসনাকে লালন করত অশ্রী। একদিন আমেরিকা থেকে এক কম্পিউটার ইঞ্জিনিয়ার রাজপুত্র এসে ওকে বিয়ে করে নিয়ে যাবে নায়াগ্রা ফলস, ইয়েলোস্টোন, আলাস্কা, মায়ামি, স্ট্যাচু অফ লিবার্টি। একটা লম্বা চেক লিস্ট ছিল অশ্রীর। আর বাস্তবে একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার পেল বটে, কিন্তু সেটা আবার বেচু বাবু। কবে এই পুঁচকে কোম্পানি সফটওয়্যার নাকি বিদেশে বিক্রি হবে, তারপর তার ভিসা হবে। দিল্লি এত দূর যে লালকেল্লা তার আগেই মুঘলরা নিয়ে নেবে। সিজারের ব্যথা, বাচ্চা হওয়ার পরের অতিরিক্ত খাটুনি আর সম্ভবত হরমোনাল ইমব্যালেন্সের কারণে অশ্রী কয়েক সপ্তাহ ধরে খুব খিটখিটে হয়ে উঠেছিল। তারপর শেষ কদিন ধরে লিজার চিৎকার বা অন্য কোনো রকম জোরে শব্দ ও আর নিতে পারছিল না। একে শরীরের উপর এত বড় একটা চাপ, তার উপরে মাঝরাতে পাড়ার কুকুরগুলো যেন আজকাল একটু বেশি ডাকে। আগে লিজা নেড়িদের চিৎকার চেঁচামেচিতে এতটা পাত্তা দিত না। স্ত্রী হওয়ার পর থেকেই লিজা কুমারীর যাত্রাভিমান, বিরক্ত হলে যেটাকে অশ্রী বলে কুত্তামো, যেন নতুন করে জেগে উঠেছে। গত কদিন ধরে এত অসহ্য লাগছিল অশ্রীর যে ও মনে করেছিল ইঁদুর মারার বিষ দিয়ে কুত্তাটাকে শেষ করে দিলে কেমন হয়। কমলিনী দেবী বলেছিলেন, একমাত্র জীবন বা মৃত্যুর মতো সহজ কিন্তু কঠিন কোনো কারণেই ঈশ্বরীকে ঘুম থেকে জাগানো যেতে পারে। ভীষণ রকম গুরুতর কারণ ছাড়া দেবীকে জাগানো নাকি মূর্খামি। কারণ কিছু খুলে বলেননি কমলিনী দেবী, শুধু বলেছিলেন ঈশ্বরী শিশুদের মতোই মুডি, খুব সহজে ভালোবাসেন, আবার খুব সহজেই ভীষণ রাগও করেন। তাই শিশুদের মতোই ঈশ্বরীকে ওই বাক্সে ঘুম পাড়িয়ে রাখা এই পরিবারের মঙ্গলের জন্য জরুরি। এই ঈশ্বরীর বেশ একটা ইতিহাস আছে। কমলিনী দেবী এটা তার শ্বশুরের কাছ থেকে পেয়েছিলেন। ভদ্রলোক ব্যবসার কারণে নাকি বহু বছর ইউরোপে ছিলেন, মানে এই পরিবারের সমস্ত সম্পত্তি সেই ভদ্রলোকের হাত ধরে আসে। তা সেই ব্যবসা সূত্রে গ্রিস, রোম সহ আরো বিভিন্ন জায়গায় ভদ্রলোক জীবনের অনেকটা সময় কাটান, আর সেই সূত্রেই নাকি এই বাক্সবন্দি ইউরোপীয় ঈশ্বরীর সন্ধান পান তিনি। আজ দুপুরে যখন খাওয়া দাওয়া আর বাসন মাজার পর স্ত্রী একটু ঘুমানোর চেষ্টা করছিল, পাড়ার কুকুরগুলো হঠাৎ ভীষণ চিৎকার করে ওঠে।
আর লিজা শালিও সারমেয় ভাষায় খেউড়ে মজে ওঠে। এত শব্দের মধ্যে স্ত্রীও জোরে কেঁদে ওঠে। সাধারণত ও স্ত্রী বাচ্চা বা জীবজন্তুদের গায়ে হাত দেওয়া একদম পছন্দ করে না, কিন্তু আজ আর সে নিতে পারেনি। বেডরুমের খিলটা খুলে নিয়ে ছুটে গিয়েছিল লিজার কাছে। আর একটু হলে মাথায় বসিয়ে দিত এক মারে খেল খতম হয়ে যেত। কিন্তু পেছনের পায়ে বেশ জোরে একটা বাড়ি মেরে তবে শান্ত হয়েছে ও স্ত্রী। পা ভাঙেনি ও স্ত্রী নিশ্চিত, কিন্তু একটা অদ্ভুত কুঁই কুঁই শব্দ করে চুপ করে গেছে লিজা। কুকুরের চোখে অশ্রী মানুষের মতো একটা তীব্র ঘৃণা আর ভয় দেখতে পেয়েছে। তারপরে ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গেছে পুরনো জিনিস রাখার ঘরটার দিকে। শাশুড়ির দেওয়া 4টে ব্রোঞ্জের চাবি একটা একটা করে নির্দেশ মতো গুলিয়ে খুলে ফেলল ঈশ্বরীর বাক্সের ডালা। You're listening to 9F10. না, কোনো ধনসম্পদ বা রত্ন নয়, নিজের পক্ষে একটা সোনার পুতুল আশা করেছিল ও স্ত্রী, কিন্তু তার বদলে ও যা পেল তা হলো একটা উগ্র পচা গন্ধ আর একটা লাল কাপড়ে মোড়া একটা জিনিস, কিছু হাড়গোড় আর তামার তার দিয়ে বানানো একটা অদ্ভুত দর্শন পুতুল। চোখ বন্ধ করে ও স্ত্রী প্রথমে বমি চাপল, তারপরে ওটাকে যথাস্থানে রেখে দৌড়ে বাথরুমে গিয়ে চোখ মুখে জল দিল খুব করে। তারপর দ্রুত নিঃশ্বাস নিতে নিতে চোখের সামনে ভেসে উঠতে দেখল সে অদ্ভুত দর্শন পুতুলটাকে। হাড় আর তামার তার দিয়ে যেন একটা অদ্ভুত নারী মূর্তির অবয়ব বানিয়েছে কেউ, পৃথুলা ঈশ্বরী। হাড়গুলো মানুষের নাকি কোনো পশুর বোঝার মতো অত পড়াশুনো নেই অস্ত্রীর। লিজার চিৎকারে সম্বিত ফিরতেই তাড়াহুড়ো করে নিজের ব্লাউজের মধ্যে থেকে হাত ঢুকিয়ে ব্রাটা টেনে বার করে অস্ত্রী। কাল্পনিক ঐরাবতের এক বিরাট দানবীয় পা যেন সরে যায় অস্ত্রীর বুকের ছাতির উপর থেকে। কলিং বেলের শব্দে ব্লাউজের হুকগুলো তাড়াতাড়ি লাগালো স্ত্রী। বাচ্চাকে খাওয়ানো প্রায় শেষ হয়েই এসেছিল। সন্ধ্যেটা নামতে শুরু করেছে একটু আগে। স্ত্রীকে ক্রিবে রেখে আঁচড় ঠিক করতে করতে ও দরজার দিকে এগোলো। রিমিত সাধারণত এত আগে বাড়ি আসে না, অফিস থেকে সোজা চলে যায় পাড়ার ক্লাবে ক্যারম খেলতে। দরজাটা খুলতেই বুকের ভেতরটা ধক করে উঠল স্ত্রীর। রিমিতের পিছনে কাঁচুমাচু মুখে মাথা নিচু করে একটি কম বয়সী মেয়ে দাঁড়ানো। পোশাকে আশাকে দারিদ্র্যের ছাপ, কিন্তু শরীরী ভাষায় কোথায় যেন একটা শিষ্টাচার, একটা ভালো পরিবারের ছোঁয়া। আঁটো সাঁটো শরীর বেশ আকর্ষণীয়, কিন্তু মুখশ্রীতে একটা কমনীয় সৌন্দর্য। চোখে চোখে ইঙ্গিত করে যেন টেলিপ্যাথিক প্রশ্ন ছড়ে দিল স্ত্রী রিমিতের দিকে। রিমিতের চোখ দুটো বেশ উজ্জ্বল। তোমার জন্য এনেছি। পালিতে চায়ের দোকানে বিকেল থেকে নাকি বসেছিল, কারোর কোনো প্রশ্নের উত্তরও দিচ্ছিল না, আর মাঝে মাঝে চোখ মুচ্ছিল। মানে রিমিত অস্ত্রীকে একরকম ঠেলেই ঘরে ঢুকে পড়ল আর গলাটা খাটো করে বলল, আরে তোমার কাজের জন্য একজনকে লাগবে বলছিলে না? আমি দেখলাম এরকম এক বোকা বোকা চুপচাপ অভাগী মেয়ে, পাড়াতেও নতুন। ভাবলাম শাম্বরা তুলে নেওয়ার আগে আমরাই তুলে নিই, শুধু দুবেলা খেতে দিলেই নাকি কাজ করতে রাজি। তারপর পেছন ফিরে ঘাড় ঘুরিয়ে মেয়েটিকে ডাকল, এই ইরা, তুই আয়। অস্ত্রী এক পাশে সরে দাঁড়ালো। রিমিতের পেছন পেছন মাথা নিচু করে মেয়েটি ঘরে ঢুকেই টুক করে অস্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বসল। এই কি তবে ঈশ্বরীর দান? সংসারের বেড়াজেলে জর্জরিত ও ক্লান্ত স্ত্রীর হেল্পিং হ্যান্ড। শুরুটা মন্দ হল না। তবে অলৌকিক চিন্তা ভাবনাগুলোকে ফেলে দিয়ে ও স্ত্রীর অ্যাথেইস্ট সত্তা প্রশ্ন তুলল, কোথাকার মেয়ে এ?
আমাদের পাড়ায় কেন এসেছে, বাড়ি কোথায়, কোনো চুরি বা খুন টুন করে পালিয়ে আসেনি তো। কিন্তু এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল যে ওর স্ত্রী এই প্রশ্নগুলো তখন করেই উঠতে পারল না। কোত্থেকে কে জানে একটা নেড়ি কুকুর ভীষণ রকম কান ফাটানো চিৎকার করে 1 লাখে দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর কাউকে নড়ার বিন্দু মাত্র সুযোগ না দিয়ে 1 লাখে ঘরে ঢুকে পড়ল। আর কেমন যেন দিক বিদিক জ্ঞান শূন্যের মতো দৌড়ে গেল লিসা যে কোনটায় শুয়ে থাকে সেই দিকে। আর লিসাও কেমন পাগলের মতো গর্জে উঠে প্রায় চেন ছিঁড়ে ফেলার মতো লাফালাফি শুরু করে দিল। ক্রেটান হাউন্ড লিসা, এমনিতে বেশ বাধ্য, চুপচাপ, কিন্তু গত 1 মাসের মধ্যে বেয়াদবি আজকে পূর্ণতা পেল। পাড়া ডোলেশিয়ান মানে এশিয়ার নেড়ি কুত্তাটা ওর নাগালের কাছে যেতেই এক হিংস্র কামড়ে লিসা ওর পুঁটি চিপে ধরবে। একবার কুঁই কুঁই করে উঠেই শরীরটা ঝাপটেই কেমন যেন নেতিয়ে পড়ল সেই দুর্বল রাস্তার ঘেউ কুকুরটা। সম্ভবত এক কামড়ে লিসা কুকুরটার ঘাড় মোটকে বা টুটি ছিঁড়ে দিল। কুকুরটির লাল রক্ত মেঝের সাদা মার্বেলের উপর কেমন যেন ক্যানভাসের জল রঙের মতো ছড়িয়ে পড়তে শুরু করল। ইরা নামের মেয়েটি ভীষণ ক্ষিপ্রতায় লিজার কাছে গিয়ে একটা বিশেষ কায়দায় চোয়ালের কাজটা 1 হাতে চেপে ধরতেই লিজা অন্য কুকুরটাকে ছেড়ে দিল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। লিজার ঘাড়ে গলায় আঙুল চালিয়ে চুলকোতে চুলকোতে ইরা অন্য হাত দিয়ে নেড়ি কুত্তাটার দেহ একটু ঠেলে সরিয়ে দিল, কিন্তু হাতটা তার মৃত শরীরের উপর থেকে সরালো না। পড়ন্ত বেলার মায়াবী আলো যখন পশ্চিমের খোলা সদর দরজার ফাঁক ঠেলে দৌড়োদৌড়ি করে অস্ত্রীদের ড্রয়িং রুমে ঢুকছে, যেন পরের ট্রেন 1 ঘন্টা পরে শোনা শখানেক অফিস ফেরত মানুষ স্তম্ভিত হয়ে দেখছে আগের ট্রেনে কাটা পড়া অফিস বন্ধুকে। সে এক অদ্ভুত দৃশ্য, যেন এক মমতাময়ী মা 1 হাতে তার জীবিত পুত্রকে আদর করছে আর অন্য হাতে ছুঁয়ে আছে তার সদ্য মৃত পুত্রের শরীর। এই অচেনা মেয়েটির মধ্যে একসঙ্গে স্নেহ, দুঃখ আর কুকুর সামলানোর অনুশীলিত দক্ষতা দেখে অশ্রী আর রিমিত দুজনে প্রায় বোবা হয়ে তাকিয়ে রইল। দিদি, একটা ন্যাকড়া দিন না। ইরার কথায় সম্বিত ফিরতে অশ্রী 1 দৌড়ে গিয়ে 2টো পুরনো তোয়ালে আর আধা জল ভরা ঘর মোছার বালতিটা এনে সামনে রাখল। হাঁটু গেড়ে বসে খুব দ্রুত তোয়ালে দিয়ে রক্ত পরিষ্কার করে ফেলল মেয়েটি। ইরা তারপর অশ্রীর দিকে ফিরে জানতে চাইল নেড়ি কুত্তাটির মৃতদেহ পুঁতে ফেলার কোনো জায়গা আছে কিনা, মানে কোনো বাগান জাতীয় জায়গা। পেছনের বাগানে কুকুরটির শরীর পুঁতে ফেলল ইরা। আঁটো সাঁটো স্বাস্থ্যের সঙ্গে মেহনতি স্মার্টনেস মিলিয়ে মেয়েটি সত্যি এক অদ্ভুত উপহার হয়ে উঠল অস্ত্রীর জীবনে। মাত্র 1 সপ্তাহে অস্ত্রীর সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে ফেলল ইরা। রান্না, কাপড় কাচা, ঘর পরিষ্কার রাখা, অস্ত্রীকে ফুট ম্যাসাজ দেওয়া, লিজাকে বাইরে হাঁটতে নিয়ে যাওয়া, রিমিতের অফিসে জামা কাপড় ইস্ত্রি করা, সবেতেই চ্যাম্পিয়ন ইরা। আর স্ত্রী, সেও ইরা দিদিকে দেখলে কেমন যেন মনে হয় হাসে। এখনো এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শ্রী ইরার কোলে ভালোই চুপচাপ থাকে। ইরার গলায় গুনগুন গান শুনলে দিব্যি ঘুমিয়েও পড়ে। আর সব থেকে যেটা বড় কথা, ইরা আসার ঠিক 3 সপ্তাহের মাথায় অস্ত্রী একটা ইউটিউব চ্যানেল খুলে ওর গান রেকর্ড করে আপলোড করতে শুরু করে দিল। আগে এসব মাথায় এলে ফোঁ দিয়ে উড়িয়ে দিত অস্ত্রী, কিন্তু এখন জীবন কেমন সহজ হয়ে গেছে। সব থেকে যে জিনিসটা খুঁজছিল অস্ত্রী, সামান্য মি টাইম, সেটা এসে গেছে অস্ত্রীর জীবনে। এমন কিছু ওর চাহিদা নয়, বাথটাবে একটু বেশি সময় কাটানো, ছাদে টবে গাছগুলোতে জল দিয়ে দোলনায় একটু বেশি সময় দোলা আর গুনগুন করে গান করা, পুরনো জিনিসের ঘরে রাগ করে ফেলে আসা ঘুঙুরগুলো পায়ে পড়ে সেই স্কুল জীবনের মতো আবার একটু নেচে নেওয়া, এই সবই। অনলাইনে রিমিতকে দিয়ে অর্ডার দিয়ে একটা ডিজিটাল ওয়েট মেশিন আনিয়েছে অস্ত্রী। ভেবেছে আর আগের মতো নির্বেদ
ছিপছিপে প্রিন্সেস হয়ে উঠবে ও। প্রেগন্যান্সির এক্সট্রা ওজনগুলো ইতিমধ্যেই যেন ঝরতে শুরু করেছে। স্ট্রেস যে এত খারাপ জিনিস আগে বুঝতে পারেনি ওর স্ত্রী। হঠাৎ করে কয়েক সপ্তাহ খুশি থাকার সুযোগ পেয়ে ও অনুভব করতে পেরেছে, যতই সুবিধেবাদী এথেইস্ট হোক ও মনে মনে সেই অদ্ভুত ঈশ্বরীকে ও শ্রী ধন্যবাদ জানায় বুক ভরে তাকে অক্সিজেন নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে ও স্ত্রীর সঙ্গে ইরার অল্প কিছু কথাবার্তা হয়েছে। আসলে কাজে কর্মে যতই সপ্রতিভ হোক, মেয়েটা কথাবার্তায় ভীষণই চাপা। যা বুঝলো ও স্ত্রী, বর্ডারের ওই পাড়ে ছেলেবেলা কাটিয়েছে মেয়েটি। মেয়েটির ভাষায় এটা তার দেশ না। বাড়িতে পারিবারিক অশান্তি আর মানসিক অত্যাচারে অভিমানে পালিয়ে আসে দেশ ছেড়ে, অনেক আগে এক বয়স্ক মানুষের সঙ্গে। সে বয়স্ক মানুষটি মারা যান তারপরে। এই দেশে এর আগে আরেকটি বাড়িতে কাজ করেছিল, সেখানেই সে সম্ভবত কুকুরের পরিচর্যা শিখেছে। কিন্তু মালিক চাকরি পেয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিল। দেশে ফেরার একদমই ইচ্ছে নেই, তাই ভাবছিল জীবনটাই শেষ করে দেবে। খিদে তেষ্টা পেতে চায়ের দোকানটাতে এসে বসেছিল জল খেতে। দোকানের মালিক দয়া দেখিয়ে বিস্কিট, চা দেয় আর খুব ভালো ব্যবহার করে, এবং সবচেয়ে জরুরি যেটা, সাহায্য করতে চায়। ঠিক তখনই ইরা রিমিতকে দেখে সেই দোকানে থেকে বিস্কিট কিনে পাড়ার কুকুরদের বিস্কিট খাওয়াতো। কুকুর অন্তঃপ্রাণ হওয়ায় চায়ের দোকানের মালিকের মধ্যস্থতায় সে অস্ত্রী রিমিতদের বাড়িতে খাওয়া পড়ার বিনিময়ে কাজের জন্য রাজি হয়। তবে এইটুকু তথ্য মেয়েটার মুখ থেকে বের করতে অস্ত্রীর প্রায় 2 সপ্তাহ লেগেছে। আসলে কোনো প্রশ্ন করলে মেয়েটি দ্বিগুণ বেগে কাজ করতে থাকে আর চোখ ভিজিয়ে ফেলে জলে, তাই বেশি কিছু জিজ্ঞেসও করা যায় না। সবকিছু ঠিক চলছিল, আর সবকিছু একটু বেশি বেশি ঠিক চলতে আরম্ভ করলে কোথাও যেন একটা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন কেউ বলেনি অস্ত্রীকে, তবে অস্ত্রীর এটা মনে হয়। ইউটিউবের অ্যানালিটিক্সে নিজের 4 নম্বর গানের ভিডিওর 300-র উপর ভিউ দেখতে দেখতে রিক্লাইনারে পা মেলে দিয়ে আলস্য করতে করতে অস্ত্রীর চোখ হঠাৎই গেল রান্নাঘরের দিকে। রিমিত যেন খুব দ্রুত বেরিয়ে এলো কিচেন থেকে। রিমিত তো নিজের জলটাও গুড়িয়ে খায় না, ও রান্নাঘরে কি করছিল? ডিনারের পরে রিমিত সাধারণত ওর কাজের ঘরে বসে ল্যাপটপে হাবিজাবি কাজ করে। এর আগে কোনোদিন রিমিতকে রান্নাঘরে ঢুকতে দেখেনি তো শ্রী। মোবাইলটা ম্যাক্সির পকেটে ঢুকিয়ে ফারের ছুটিটা পায়ে গুলিয়ে একটু সাবধানে নিঃশব্দে পা চালিয়ে অস্ত্রী রান্নাঘরে ঢুকল। এক মনে সিঙ্কে বাসন মাজছে এরা। এই পুরনো বাড়িটাকে অনেকটাই রিনোভেট করেছিলেন কমলিনী দেবী ছেলের বিয়ের সময়। রান্নাঘরটিকে আধুনিক স্টাইলে খুব সুন্দর করে বানিয়েছিলেন তিনি। চা খাবে দিদি? অস্ত্রী খুব সন্তর্পণে রান্নাঘরে ঢুকেছিল। ইরা কি করে বুঝল? নিজের প্রাথমিক চমকটাকে আলগোছে ভাঁজ করে মনের আলমারিতে সরিয়ে রেখে অস্ত্রী রিমিতের কাজের ঘরে গেল। যাওয়ার পথে চোখ গেল ক্রিবে শোয়া স্ত্রীর দিকে। ঘুমে কাদা প্রিন্সেস, চোখে আবার হালকা করে কাজল পরিয়েছে মনে হচ্ছে ইরা। কি মনে হতে ম্যাক্সির কাঁধের কাছ থেকে নেমে আসা কাপড়ের কিছুটা অংশ দিয়ে অস্ত্রী স্ত্রীর চোখের কাজলটা মুছে দিতে গেল। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিল অস্ত্রী। ফালতু নিজের অকারণ রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে নির্দোষ স্ত্রীকে কষ্ট দিয়ে জাগিয়ে তোলার কোনো মানে হয় না। স্টাডিতে উঁকি দিয়ে অস্ত্রী দেখল রিমিত খুব মন দিয়ে কম্পিউটারে কাজ করছে। খালি গায়ে বসে আছে রিমিত, রিভলভিং চেয়ারে হেলান দিয়ে। আস্তে আস্তে অস্ত্রী রিমিতের চেয়ারের পাশে এসে দাঁড়ালো। রিমিতের মাথায় হাত রেখে কানের কাছে মুখ এনে আস্তে করে জিজ্ঞেস করলো, শোবে না? আসলে ইরা কাজে আসার পর রিমিতকেও যেন একটু কাছে পেয়েছে অস্ত্রী। হতেই পারে
এসব মনের ভুল। হয়তো সব কিছু আসলে একই রকম আছে, শুধু ওর নিজের ব্যবহারের খিটখিটে ভাবটা একটু কমেছে। তবে ওর অ্যাংজাইটির ওষুধগুলো অন্তত গত কয়েকদিন ধরে ও খাওয়া বন্ধ করে দিয়েছে। মন যদি ফুরফুরে থাকে, গলায় যদি গুনগুন গান আসে, কি দরকার ওসব বাজে কেমিক্যালস খেয়ে। আর 10 মিনিট দাও। রিমিতের স্ক্রিনে তখন কোনো বিদেশি ক্লায়েন্টের ইমেল খোলা। এই বলতে পারে ঈশ্বরীর আশীর্বাদে এবার বিদেশ ট্যুরটাও না হয়ে যায়। ঠিক তখনই চেয়ারের একটু সামনে ঝুঁকে ইমেলটা জুম করে রিমিত, আর তখনই ব্যাপারটা অস্থির চোখে পড়ে। রিমিতের পিঠে হালকা কেটে যাওয়ার দাগ, মানে এমনি কোনো সাধারণ দাগ নয়, আদরের অসাবধানী আঙুলের খেলায় পুরুষ মানুষের পিঠে যে ধরনের নখের দাগ তৈরি হয় সেই ধরনের দাগ। ধাপ করে অস্ত্রীর কানটা গরম হয়ে গেল। অস্ত্রী বরাবরই আঙুলের নখ কেটে রাখে। এই বাড়িতে নখ বড় শুধু লিজার আর দিদি চা। চমকে স্টাডির দরজার দিকে তাকালো অস্ত্রী আর রিমিত। মেয়েটিকে তো চা দিতে বলেনি। অস্ত্রী জিজ্ঞেস করেছিল বটে, কিন্তু অস্ত্রী তো হ্যাঁ বলেনি। দ্রুত পায়ে ঘরে ঢুকে রিমিতের জন্য সাবেকি কাঠের কফি মাগে গরম কফি নামিয়ে রাখল ইরা, আর গরম চায়ের রূপোর কাপটা নিয়ে অস্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বড় বড় চোখে তার দিকে তাকালো। ইরার চোখে যেন ঝিলিক দিয়ে উঠল একটা বিদ্রুপের হাসি। অস্ত্রীকে খুব বড় ভুল করে ফেলল। খাল কেটে ঘরে কুমির ঢোকালো। ইরার হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে অস্ত্রী খুব কঠিন দৃষ্টিতে একবার ইরার লাল নেল পলিশ লাগানো বড় বড় নখগুলোর দিকে তাকালো, আর তারপরে আবার আগুনে দৃষ্টির দিকে তাকালো। এসব কি ইরা? বড় বড় নখ রাখা ভীষণ আনহাইজিনিক। আমি কালই তোকে নেল কাটার আর স্পিরিট দেবো। এসব রং তুলে ফেলবি আর নখ কেটে ফেলবি। এসব নিয়ে যেন কোনোদিন তোকে আর রান্নাঘরে ঢুকতে না দেখি। আর 1 মিনিট, এই কালারটা তো আমার না, কোত্থেকে পেলি? আমার ব্যাগে আমার জিনিস থাকে তো দিদি। বলেই শটান ঘুরে দাঁড়িয়ে বেশ খুশি খুশি ভঙ্গিতে প্রায় উড়তে উড়তে ইরা ঘরটা থেকে বেরিয়ে গেল। আর চুল ভালো করে বেঁধে রাখবি, চায় একটা চুল পেলাম। শেষের চিৎকারটায় অস্ত্রী একটা নিপাট মিথ্যে কথা বলল। কাঁধ পেরিয়ে প্রায় পিঠের মাঝামাঝি মাপের চুল নাচিয়ে যেভাবে মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেল, রিমিতের চোখ এখনো ইরার চলে যাওয়া দরজার দিকে নিবদ্ধ। অস্ত্রীর গাটা হঠাৎ খুব ঘিনঘিন করে উঠল। চায়ের কাপটা রেখে ও প্রায় দৌড়ে বাথরুমে গিয়ে দরজাটা বন্ধ করে কলটা চালিয়ে দিল। হড় হড় করে খানিক বমি করল। তারপর বেসিনের থেকে মুখ তুলে নিজের চোখের দিকে তাকালো। চোখের নিচের কালিগুলো তো বেশ অনেকটাই চলে গেছে। বেশ উজ্জ্বল লাগছে ওর নিজেকে দেখতে। সন্দেহগুলো কি এমনি এমনি করছে ও স্ত্রী? সামনাসামনি তো প্রমাণ কিছু দেখেনি। এমনকি রিমিতের পিঠের নখের দাগগুলো স্ত্রীর নিজের যে নয় এমন তো খুব জোর করে প্রমাণ করা কঠিন। কারণ কাল রাতেই ও স্ত্রী আর রিমিতের মধ্যে যেটা হয়েছে সেটাকে প্রায় উত্তম আদিম খেলা ছাড়া আর তো কিছু নাম দেওয়া যায় না। অসাবধান বশে হতেই পারে কখনো স্ত্রীর আঙুলের ট্রিমড নখগুলোই সমহিমায় আদর করে দিয়েছে রিমিতের পিঠকে। কিন্তু এই জীবনে যে কিছুটা ভালো সময় এসেছে ও স্ত্রীর, ফালতু সন্দেহের বশে এই সময়টাকে কি এভাবে চলে যেতে দেওয়া উচিত? কিংবা একটু জোরে জোরে গভীর নিঃশ্বাস ফেললো স্ত্রী আর ভাবলো ওর কি আবার ওষুধগুলো খাওয়া শুরু করা উচিত? কিছু কিছু নারীর পিঠের শিরদাঁড়ার রেখা খুব স্পষ্ট ও গভীর। সুষম স্বাস্থ্য ও শরীরের অধিকারী কোন নারী দেহের নিতম্বের যে একটা অমোঘ শৈল্পিক দৃশ্য স্বাদ থাকে, সেটা একটা অন্য মাত্রা পায় যখন কোনো নারীর শিরদাঁড়ার রেখাও খুব গভীর হয়। ইংরেজিতে ব্যাক ক্লিভেজ বলে একটা কথা আছে। ইরার সেই জিনিসটা সুস্পষ্ট ও আকর্ষণীয়।
ইরার কাঁধের থেকে একটা ঘামের বিন্দু বেয়ে বেয়ে যখন ওর খোলা পিঠের রেখা দিয়ে ব্লাউজের নিচে অদৃশ্য হলো, চমক ভাঙল অস্ত্রীর। কি করতে এসেছিল আর কোন ভাবনায় ডুবে রয়েছে ও? অস্ত্রীর দেওয়া পুরনো সুতোর মলিন রং নষ্ট হয়ে যাওয়া কালো শাড়িটাকে ইরার শরীর এত সুন্দর করে আপন করে নিয়েছে যে অস্ত্রী নিজেই কখন সেই দৃশ্যে হারিয়ে গিয়েছিল। ইরা, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে রে, একটু টিপে দিবি? নিশ্চয়ই দিদি, 1 মিনিট। ইরার চুল পরিপাটি করে বাঁধা, নখ মসৃণ করে কাটা। সেই রাতের ঘটনার পর প্রায় 1 সপ্তাহ নানাভাবে চেষ্টা করেও ও স্ত্রী ইরা বা রিমিতকে কোনো অস্বস্তিকর মুহূর্তে ধরতে পারেনি। কিন্তু সন্দেহ জিনিসটা অনেকটা ঈশ্বর বা ভূতের বিশ্বাসের মতো, নেই তো নেই, আর যদি আছে তো প্রবলভাবে আছে। ইরা কদিন আগে ইউটিউব খুলে নানা ভিডিও দেখে খুব একটা সহজ উপায় বার করে। নিজের ফোনটা ফ্লাইট মোডে রেখে ক্যামেরা অন করে লুকিয়ে রাখে 3 দিন 3 জায়গায়। রিক্লাইনারের ডান দিকের পায়ের কাছে, কিচেনের একটা পুরনো তাকে, একদম উপরের দিকটায় কয়েকটা কৌটোর মাঝে, আর একদিন মাস্টার বেডরুমে। আর এতেই কেল্লাভ হতে কিচেনের 2টো রেকর্ডিং এই ব্যাপারটা ধরা পড়েছে। শুধু ঝাপটা ঝাপটি নয়, রাক্ষসীটা কিচেনের টেবিলের উপরেই রিমিতকে পুরো গিলে খেয়ে নিয়েছে দুদিনই। প্রথমে অস্ত্রী ভেবেছিল চেঁচামেচি করে লোক জড়ো করবে, তারপর পাড়া প্রতিবেশী দিয়ে মেয়েটাকে পিটিয়ে মারবে। কিন্তু তাতে সবার চোখের থেকে যে করুণা আর দাক্ষিণ্যের দৃষ্টিটা সে পাবে, সেটা ভেবেই প্ল্যানটা ক্যান্সেল করে দেয় অস্ত্রী। সে শক্তিশালী নারী, দয়া বা তাচ্ছিল্য সে নিতে পারে না। আর একটা উপায় হলো থানা পুলিশ করে উকিল ধরে ডিভোর্সের ব্যবস্থা করা, অর্থের সম্পত্তি নিয়ে তারপর স্ত্রীকে নিয়ে নিজের মতো থাকা। কিন্তু এর মধ্যে থেকে কোনো পরিকল্পনাতেই ইরাকে কোনো রকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সম্ভাবনা দেখতে পেল না স্ত্রী। দোষ রিমিতের আছে, কিন্তু মেয়েটাকে চাইলেই রিমিতকে থামাতে পারতো না। একটা আর্তনাদ বা রিমিতকে একটা ছোট্ট হুমকি কিংবা ওসব বাদ দিয়েও অস্ত্রীকে একবার বললেই রিমিতকে অস্ত্রী চপকে সিধে করে দিত। কিন্তু রেকর্ডেড ভিডিওতে অস্ত্রী মেয়েটার শরীরের ভাষায় কোনো প্রতিরোধ তো দেখতে পেলই না, উপরন্তু একটা অদ্ভুত নেশা ধরানোর ঢলানি ভাব সে পরিষ্কার দেখতে পেল মেয়েটির চোখে মুখে। প্রাথমিক রাগটা কাটতে অস্ত্রী বরাবরই কোনো একটা ছোটখাটো খারাপ কাজ করে, যেমন খিল দিয়ে লিসার পেছনের পা প্রায় ভেঙে দেওয়া, কিংবা রিমিতের প্রিয় মাটনের কারিতে চুল মিশিয়ে দেওয়া, অথবা ছোটবেলায় বাবার কাছে প্রচন্ড বকা খাওয়ার পর বাবার টুথব্রাশ দিয়ে বেসিন পরিষ্কার করা ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে রাগ না কমলে অস্ত্রীর বড় একটা খারাপ কাজ একবারই করেছিল। একবার 48তম লাভ লেটার দেওয়া ছেলেটিকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখতে শুরু করা অস্ত্রীকে যখন ওর বাবা ওর সামনে ছেলেটিকে ডেকে পায়ের জুতো খুলে পেটানোর হুমকি দেয়, মন থেকে কিছুতেই মেনে নিতে পারেনি অস্ত্রী। ছেলেটা পড়াশোনায় দুর্দান্ত ভালো ছিল, মানে একেবারে বিদেশে যাওয়ার জন্য তৈরি, স্টুডিয়াস, হ্যান্ডসাম ছেলে। একটু বন্ধুত্ব করে দেখাই যেত। কিন্তু বাবা ছোট থেকেই অস্ত্রীকে বড় করেছিল ইন্ডিয়ান আইডলের নাচ গান করে স্টার হওয়ার জন্য। অস্ত্রীকে বিশ্বাস করতে শিখিয়েছিল সম্মান, অর্থ, বিদেশ যাত্রা এ সব কিছু অপেক্ষা করে রয়েছে সুন্দরী, প্রতিভাময়ী, বিদুষী অস্ত্রীর জীবনে। কীট পতঙ্গের মতো আসা এইসব সস্তা স্কুলের লাভ লেটারের মালিকদের তাই আগুনের দিকে ধেয়ে আসা শ্যামা পোকার মতোই নিজের প্রতিভা আর রূপের তেজে নস্যাৎ করে দিয়ে জীবনটা কাটাতে শিখিয়েছিল অস্ত্রীকে অস্ত্রীর বাবা। তো সেই বয়সেই প্রচন্ড রকমের নার্সিসিস্ট হয়ে ওঠা অস্ত্রীর প্রথম বড় রাগের শিকার হিসেবে ও নিজেকে শুদ্ধ, নিজের পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। ওই বয়সেই ইউটিউবে রিসার্চ করে ও নিজের গাড়ির চাকার স্ক্রু লুজ করে রাখে। আর তারপর সেই দুর্ঘটনায় নিজের বেঁচে যাওয়াটা সত্যি এক বিস্ময়কর কাহিনী।
অনুশোচনা এরপর দগ্ধ করে মারে ও স্ত্রীকে। নিয়ন্ত্রণ না রাখতে পারলে রাগ নিজের জীবনকেই কেমন একটা অযাচিত সাধারণের স্তরে নামিয়ে আনতে পারে। হ্যাঁ, লাইক পেটি অর্ডিনারি বাগস অ্যান্ড ইনসেক্টস, যেমন বাবা বলতেন অন্যদের সম্পর্কে। যাই হোক, এতদিন পরেও স্ত্রী আবার একটা বেশ শক্তিশালী কারণ পেয়েছে নিজের রাগ মেটাতে ছোট খারাপ কাজের সঙ্গে একটা বড় খারাপ কাজ করার। ও স্ত্রী ঈশ্বরীকে প্রথমে একটা কাগজে মুড়ে সকাল সকাল ময়লা ফেলার গাড়িতে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর স্ত্রীর হাগিজ নিয়ে সেই ঈশ্বরীর বাক্সটার মধ্যে পুরে দিয়েছে। এই বাড়িতে ঈশ্বরী একজনই, ও স্ত্রী নিজে। কিন্তু এর পরেও তার শান্তি হচ্ছিল না, কারণ ইরা দিব্যি চা বানিয়ে খাইয়ে চলেছে ও স্ত্রীকে। চাকর যখন মনিবকে গাধা ভাবে, স্বপ্নে নিজেকে মালিকের স্ত্রীর সমান মর্যাদা দেওয়া শুরু করে, তখন স্ত্রীর মতো আসল ঈশ্বরী ঘুম থেকে জেগে ওঠে। সেই বিশেষ মুহূর্তের ফ্রেমে প্রাসঙ্গিক ঘটনা প্রবাহকে ধরা গেলে বড় খারাপ কাজকে আর খারাপ কাজ বলা হয় না, বলা হয় শাস্তি। ইরার কোলে মাথা রেখে ইরাকে দিয়ে কপালটা টিপাতে টিপাতে ইরার উন্নত বুক পেরিয়ে চোখের দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে ও স্ত্রী। ইরা, স্ত্রীকে বাথটাবের উপর ছোট প্লাস্টিকের বাস্কেটে রেখে কল চালিয়ে এসেছি, তুই শিগগিরই যা। আমার মাথা খারাপ হয়ে গেছে, স্নান করাতে করাতে নেমে এসেছি। স্প্রিং এর মতো লাফিয়ে উঠে দাঁড়ায় ইরা, যত্নের সঙ্গে ও স্ত্রীর মাথাটা রিক্লাইনারে নামিয়ে রেখে বরাবরের মতোই অতিরিক্ত এনার্জি নিয়ে ছুটে যায় সিঁড়ি দিয়ে উপরের বাথরুমের বাথটাবের উদ্দেশ্যে। এবং তখনই ঘটে ঘটনাটা। মার্বেলে ঢাকা সিঁড়ির উপরের 5টা ধাপে ভালো করে বেবি অয়েল ছড়িয়ে এসেছিল ও স্ত্রী। বেশ শব্দ করে 2-3টে ডিগবাজি খেয়ে নিচে পড়ে ইরা। কি হলো রে? চোখে মুখে প্রবল আশঙ্কা আর উত্তেজনার অভিনয় নিয়ে ছুটে যায় ও স্ত্রী। দেহ অসাড় ইরার, কিন্তু ঘাড় কাত করে মাথার একটু তুলে সে স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি তুমি যাও দিদি, স্ত্রীকে বাঁচাও, ও স্ত্রীকে বাঁচাও। স্ত্রী তো পাশের ঘরে, দাঁড়া নিয়ে আসি। ওই অবস্থায় সদ্য শাস্তিপ্রাপ্ত ইরাকে রেখে একরকম ওর শরীর ডিঙিয়ে পাশের ঘর থেকে স্ত্রীকে নিয়ে আসে ও স্ত্রী। তারপর ওর পাশেই আসন গেড়ে বসে স্ত্রীকে কোলে নিয়ে ব্লাউজটা খুলতে থাকে আর বলতে থাকে, দেখো শ্রী, দিদি কেমন দুষ্টুমি করতে গিয়ে শাস্তি পেয়েছে। ঈশ্বরী তো ঘুমিয়ে থাকতে ভালোবাসে, দুষ্টুমি করলে সে কি ঘুমিয়ে থাকতে পারে? শ্রী, তুমি কিন্তু কখনো দুষ্টুমি করবে না আমার সঙ্গে, হ্যাঁ? গুড গার্ল হয়ে খাবে, পড়াশোনা করবে আর খেলা করবে। রিমিত কাল ট্যুরে গেছে, আর তাই একদম সঠিক সময় ছিল কোনো একটা দুর্ঘটনা হঠাৎ করে ঘটে যাবার। কাল রিমিত ফিরলে ডাক্তার দেখানো যাবে, আপাতত মাগিটা একটু কষ্ট পাক। প্রাথমিক প্রতিহিংসা পরায়ণ ব্যবহারের পর ও স্ত্রী ইরাকে টেনে এনে বিছানায় শোয়ানোর চেষ্টা করে। যা আঘাত পেয়েছে মেয়েটা, মরে গেলে খুব সহজ হতো ব্যাপারটা। এখন বেঁচে আছে যখন, ওই ভিডিওটা দেখিয়ে ও স্ত্রী এই অবস্থাতেই মাগিকে ভালো করে ভয় পাওয়ায়, যাতে কারোর কাছে মুখ না খোলে। ট্যুর থেকে ফেরার পরে রিমিত বেগড়বাই করলে ভিডিও দেখিয়ে ধুমকি দিয়েই সিধে করে দেবে ও স্ত্রী। এই পুরো ঘটনার একমাত্র সাক্ষী লিজা। সে মার্বেল ফ্লোরের উপরে শটান শুয়ে চিবুক থাবার উপরে রেখে সব কেমন যেন চুপচাপ দেখে চলল, কোনো শব্দ করল না। হয়তো এর পরের বড় শাস্তি পেতে পারে লিজা, সেটা কেমন করে কে জানে। বুঝতে পেরে চুপ করে গেছে বেচারি কুত্তি। মাঝে মাঝে খালি
লালা ঝরাচ্ছে আর হাঁপাচ্ছে। সন্ধেবেলা অনেকদিন বাদে নিজের মতো করে বেশি চিনি দিয়ে চা বানিয়ে জুত করে উপর কাপটায় একটা চুমুক দিতে দিতে অশ্রী ভাবছিল, টিভিতে ইন্ডিয়ান আইডলের এক সেমিফাইনালিস্ট হেরে গিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। টিভিটা বন্ধ করে স্ত্রীকে আরেকবার দুধ খাইয়ে ইরার মাথায় কয়েকবার হাত বুলিয়ে আরেকবার জড়িয়ে ধরে কপালে একটা আলতো চুমো খেলো স্ত্রী। এত সুন্দর দেখতে তোকে, লোকের বাড়ি কাজ করিস কেন? একবার কোমর নাড়ালেই তো তুই ভালো ভালো ছেলে পেয়ে যাবি। ফালতু মালিকের দিকে নজর দিস। শোন, তোকে আমি 10,000 টাকা দিয়ে এজেন্ট ধরে দেশে পাঠিয়ে দেবো। একটা ভালো হ্যান্ডসাম ফার্স্ট হ্যান্ড ছেলে দেখে বিয়ে করে নিস। ফার্স্ট হ্যান্ড কথাটা বলার সময় নিজের লঘু রসিকতায় নিজেই হেসে উঠল স্ত্রী। আজ স্ত্রীকে নিজের বিছানায় নিয়ে শুলো স্ত্রী। বেডরুমের দরজাটা খুব ভালো করে খিল দিয়ে ছিটকিনি লাগালো। দরজাগুলোও বন্ধ আছে কিনা ভালো করে দেখে নিয়ে এসির উষ্ণতাটা আরেকটু কমিয়ে দিয়ে বিছানায় শুয়ে ইউটিউবের অ্যানালিটিক্স দেখতে লাগলো সে। ঘুমটা যখন ভাঙলো স্ত্রীর, বেশ ভালো মতন সকাল হয়েছে। চড়া রোদ এসে ওর চোখে মুখে পড়ছে, কিন্তু কি ও মেঝেতে মার্বেলের উপর শুয়ে কেন? পায়ে অসহ্য ব্যথা আর গায়ে সম্ভবত ধুম জ্বর নিয়ে আবছা ঘোলাটে দৃষ্টিতে চারিদিকের পৃথিবীর রঙগুলোকে কেমন যেন অন্যরকম মনে হলো স্ত্রী। বিষ দিয়েছে নাকি মাগি? উঠে বসার চেষ্টা করতে গলায় একটা টান পড়লো স্ত্রীর। গলাটা তো বাঁধা আছে। প্রবল উৎকণ্ঠা আর ভয়ে নিজের হাত আর পায়ের দিকে তাকিয়ে প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হলো স্ত্রীর। হাত আর পা তো নয়, এই যে রমেশ থাবা। আতঙ্কে ওর গলা থেকে যে প্রচন্ড চিৎকারটা বেরিয়ে এলো, সেটা শুনে স্ত্রী পাগলের মতো হাঁস করে উঠলো। এটা তার গলা নয়, এই পাশবিক গর্জন লিজা। ঠিক তখনই সিল্কের মখমলে নাইট গাউন পরে আলু ফালু পায়ে স্ত্রীকে কোলে নিয়ে যে সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এলো সে ও নিজে, মানে অশ্রী, কিংবা অশ্রীর শরীরে অন্য কেউ। খুব জোর দিয়ে চিৎকার করে অশ্রী, মানে লিজার শরীরের ভেতরে থাকা অশ্রী বলতে চাইল, স্ত্রীকে ছেড়ে দে মুখ পুরি, ইউ ব্লাডি বিচ। কিন্তু আবারও ওর গলা থেকে কুকুরের হিংস্র গর্জন বেরিয়ে এলো, আর মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো লালা, নিয়ন্ত্রণের বাইরে গিয়ে গড়িয়ে পড়তে থাকা চটচটে লালা। আর তখনই সেই অন্য স্ত্রী, মানে যার কোলে স্ত্রী আছে, সে কিচেন থেকে এক দৌড়ে কাঠের বেলুনটা নিয়ে এসে লিজা রূপী স্ত্রীর পেছনের পা দুটোয় প্রচন্ড জোরে 3-4টে বাড়ি মেরে চেঁচিয়ে উঠল, ইউ ব্লাডি বিচ। প্রচন্ড যন্ত্রণায় কুই কুই করে উঠল লিজা বা অশ্রী। অশ্রীর রূপধারী এই অদ্ভুত রাক্ষসীটি স্ত্রীকে রিক্লাইনারের উপরে রেখে কিছুক্ষণের জন্য উধাও হয়ে গেল। তারপর যেটা ঘটল, অশ্রীর নিজের জীবনে কোনোদিন এমনটা কল্পনা করতে পারেনি। মখমলে নাইট গাউন পরা সেই অন্য স্ত্রী
টানতে টানতে নিয়ে এলো একটা পুরনো কাঠের বাক্স। হ্যাঁ, সেই ঈশ্বরীর বাক্স। এক টানে খুলে ফেললো সেই বাক্সটার ডালা, আর বেরিয়ে এলো সেই চেনা পচা গন্ধ। আর তারপরেই যা হলো সেটা দেখে লিজা রূপী অশ্রী সমস্ত শক্তি দিয়ে নিজের গলার বাঁধন ছিঁড়ে ফেলতে চেষ্টা করতে লাগলো। গর্জনে গর্জনে বাড়ি মাথায় করে তুলল। সাথে মনে হলো রাস্তার অন্য নেড়ি কুকুরগুলোও যেন কোনো চেনা ভাষায় চিৎকার করে উঠলো একসাথে। অশ্রীরূপী সেই অচেনা প্রাণী বা রাক্ষসী স্ত্রীকে তুলে নিয়ে একটা লাল কাপড়ে জড়িয়ে খুব সাবধানে শুইয়ে দিল সেই বাক্সটায়। স্ত্রী খুব জোরে কেঁদে উঠল। বাক্সের মুখটা এরপর দম করে বন্ধ করে দিল সেই অশ্রীরূপী রাক্ষসী। স্ত্রীর কান্নার আওয়াজ সেই পুরনো কাঠের বাক্সের ভেতরের পশমের আলিঙ্গন পরম স্নেহে নিজের মতো করে প্রায় পুরোপুরি শুষে নিল। বাইরের সব রাস্তার কুকুরগুলোর চিৎকারের মানে এখন লিজারূপী অস্ত্রী খুব স্পষ্ট বুঝতে পারছে। তারা চিৎকার করে বলে চলেছে, ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। সন্ধেবেলা রিমিত ফিরে এসে উদ্ধার করে ইরার মৃতদেহ। র্যাবিজ আক্রান্ত লিজা আর 3 সপ্তাহ বেঁচে ছিল। দোতলার বাথটবওয়ালা বাথরুমের ডাস্টবিনটিতে অস্ত্রীর না খাওয়া প্রায় কয়েক সপ্তাহের মানসিক ওষুধের পাতা পাওয়া যায়, কিন্তু অস্ত্রীকে ও তার মেয়ে স্ত্রীকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। পুলিশি তদন্ত ও ফরেন্সিকের পর কোনো বাইরের মানুষের আঙুল বা পায়ের ছাপের কোনো প্রমাণ সেখানে পাওয়া যায়নি। আর অস্ত্রীর ব্রাউজিং হিস্ট্রিতে লাস্ট ভিজিটেড পেজগুলি ছিল প্রাচীন গ্রিক মাইথোলজি নিয়ে, যেখানে ক্রোধের দেবী লিজার উল্লেখ পাওয়া যায়। এই দেবীর ক্ষমতা ছিল মানুষ ও অন্যান্য প্রাণীদের মনে রাগের সঞ্চার করে তাদের উন্মাদ করে তোলার। কুকুরদের র্যাবিজ আক্রান্ত করে খেপিয়ে তোলার উপকথাও জানতে পারা যায় এই দেবীর সম্পর্কিত সেই প্রবন্ধগুলোতে। সেখানে আরো লেখা ছিল রোমান ভাষায় এই ক্রোধের দেবীর অন্য একটি নাম ইরা। সেভেন্থ হেভেনে নাম শুনেছো কোথা? ফির সপ্তম স্বর্গ শুনেছিলাম। দিনে ভেসে উঠল গেরুয়া বস্ত্র পরিধানকারী এক ধর্মীয় গুরুর ছবি। বাবা জানকীরাম মেঘরাজ রূপে যে নামটা। This person has become the matter of national concern. গুচ্ছ ওমেন ট্রাফিকিং এর কেস হয়েছে, সঙ্গে বিদেশে টাকা পাচার, কয়েক ডজন খুন আর অপহরণের মামলা। আর মধুচক্রের র্যাকেট চালানো, ধর্মের নামে মানুষকে বোকা বানানো, এসব তো আছেই। মেঘরাজ রহস্য 9f10.com। শুনছিলেন উল্লাস দাসের কলমে ঈশ্বরী ঘুমিয়ে থাকতে ভালোবাসেন। কমেন্টে জানান আপনার অনুভূতি। আপনার অন্তত একজন প্রিয় মানুষকে গল্পটি শুনতে মেসেজ করুন। আজকের গল্পের কথক শ্রী রাজা ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে মেঘা, মৌমিতা, অনন্যা, সায়নী, অনির্বাণ ও উল্লাস। কণ্ঠসঙ্গীতে চন্দ্রানী ওরফে মিতা। ক্যালিগ্রাফি, অ্যানিমেশন, ভিএফএক্স ও বিভিন্ন আর্টে উল্লাস। শব্দ সংযোজনে মিরাজুল। সাউন্ড ডিজাইনিং উল্লাস। আর আমি ব্রতদীপ। আমাদের সঙ্গে থাকার জন্য 9f10 এর তরফ থেকে ভালোবাসা ও ধন্যবাদ। কমেন্টে কথা হবে। আরও এরকম গল্প শুনতে 9f10.com-কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন।
অরিক বইওয়ালা এবং 24/7 publishing.com-কে বিশেষ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এখন 14 দিনে বই প্রিন্ট ও পাবলিশ করুন আপনিও।